এনটিভি নিয়মিত আয়োজন আইনের চোখে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা সমাজের সাধারণ এবং অতি সাধারণ মানুষদের নানা কষ্টের কথা, নানা অবিচারের কথা, নাগরিক মৌলিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবার কথা আপনাদের জানানোর চেষ্টা করি ক্যামেরাবন্দি করতে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, সামাজিক ব্যাধি, অপরাধ আর আইনভঙ্গের সব কাহিনী। আজ আমরা সচিত্র প্রতিবেদন তুলে ধরব অপহরণ, গুম এবং খুনের মতো চরম মানবাধিকার এবং দেশের প্রচলিত আইন লঙ্ঘনের ঘটনার উপর। এরই আলোচনা হবে পুরো অনুষ্ঠান জুড়ে। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শায়লা শারমিন। চলুন তাহলে শুরু করি আজকের আয়োজন। নাইমকে যারা হত্যা করেছে আমরা চাই প্রকাশ্য দিবালোকে তাদেরও এভাবে শাস্তি দেওয়া হোক। যখনই পত্রিকায় দেখি একটা লাশ উদ্ধার, কোনো জায়গা থেকে একটা মৃত্যুর খবর, আমাদেরকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সেই সংগ্রাম করতে হয়। কিন্তু তার মধ্যে থেকে বেঁচে থাকা সন্তান, শাশুড়ি, পরিবার সব নিয়েই বেঁচে থাকতে হয় একটা মানুষকে। গুম, খুন, অপহরণ, কারো সন্তান, কারো বাবা, আবার কারো স্বামীর খোঁজ নেই বহুদিন। কাছের মানুষগুলো জানতেও পারছেন না প্রিয়জনের কি হলো। কখনো কখনো স্বার্থের কারণে কাছের মানুষ পরিণত হন শত্রুতে, আবার পেশাদার খুনিদেরও লেলিয়ে দেওয়া হয় অপহরণ কিংবা গুমের কাজে। তবে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যেসব বাহিনী, তাদের বিরুদ্ধে গুম, খুন আর অপহরণের অভিযোগটাই সবচেয়ে বেশি। এই যেমন একেএম শামীম আক্তারকে গেল বছরের 29 সেপ্টেম্বর পুরানা পল্টন লাইন এলাকার নিজ বাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই থেকে সন্তানের অপেক্ষায় জোহরা আক্তার, স্বামীর খবর শুনতে প্রহর গুনছেন ঝর্ণা খানম, আর বাবার সন্ধানে দীপ্ত। শামীম হাওয়ায় মিলে যায়নি, প্রশাসনের পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে শামীমকে নিয়ে গেছে। যে বা যারাই নিয়ে থাকুক না কেন, এটা রাষ্ট্রের দায়িত্ব শামীমকে কারা নিয়েছে সেটা খুঁজে বের করা। 3 সন্তানকে নিয়ে অধীর অপেক্ষায় আছেন অপহরণের শিকার পুরনো ঢাকার নবীনচন্দ্র গোস্বামী রোডের বাসিন্দা তপন দাসের স্ত্রী সুমি দাস। তার অভিযোগ, গত বছরের 3 আগস্ট মিলবেরাক এলাকা থেকে তপন দাসকে ধরে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ পরিচয়ে। বহু জায়গায় ঘুরে স্বামীর খোঁজ না পেয়ে 3 সন্তানকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি। ছোট বাচ্চাটা সারাক্ষণই বাবা বলে, বুঝেই তো বুঝে না, আর ওরা বলে বাবু আসবো, ওরাও বুঝে না। বলি যে বাবা নাই, এরকম করে না, ওরকম করে না, কোনো সেন্স নেই। অধিকারের হিসাবে 2010 সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুমের ঘটনা ঘটেছে 54টি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখানো হয়েছে একই সময়ে গুম কিংবা অপহরণের শিকার হয়েছেন 88 জন। কোনো কারণে বিভিন্ন জায়গায় গুম হতে পারে, সব দেশেই সেটা হয়, কিন্তু রাষ্ট্র সেটা বার করার কিংবা সেটা বিচারের আওতায় নিয়ে আসার দায়িত্বটা নেবে না, সেখানে তো এই কথা বলে পার পাওয়া যায় না। গেল বছর রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বালুর ঢিবিতে 3 লাশ উদ্ধারের পরই আলোচনায় আসে গুপ্ত হত্যার বিষয়টি। গুম, খুন, অপহরণের শিকার মানুষগুলোর নিশানা মুছে দিতে অপরাধীরা তাদের লাশগুলো ফেলে দেয় নির্জন কোনো স্থানে। তবে সবার ক্ষেত্রে সব চিহ্নই কি মুছে দেয়া যায়? এ বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হককে। আপনাকে স্বাগতম আইনের চোখে অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আচ্ছা, আমরা ইদানিং প্রায় একটি শব্দ শুনতে পাচ্ছি যে কাউকে গুম করা হচ্ছে বা কেউ কাউকে গুম করছে। এই গুম শব্দটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? আসলে আইনের ভাষায় গুম বলে কোনো শব্দ নেই। এটা আসলে পেনাল কোড যখন 1860-তে তৈরি হয়েছিল, এটা তো ইংরেজিতে তৈরি হয়েছিল, সেখানে গুম বলে বা পরেও যখন অনুবাদ হয়েছে গুম বলে এটা এখানে কোনো শব্দ রাখা হয়নি। যে অপরাধগুলোর সাথে এটাকে আমরা মিলাতে পারি সেটা হচ্ছে রংফুল রেস্ট্রেইন্ট হতে পারে, বা রংফুল কনফাইনমেন্ট হতে পারে, অথবা কিডন্যাপ বা অ্যাবডাকশন। এছাড়া কিন্তু এখানে গুম শব্দটির কোনো অস্তিত্ব আমাদের আইনের চোখে অ্যাটলিস্ট নেই। সো এখানে যেটা হচ্ছে যে রংফুল রেস্ট্রেইন্টটা হচ্ছে যে কেউ যখন কাউকে যদি কোথাও থেকে যেতে এক্স্যাক্টলি গমনাগমনে বাধা দেয় সেটা হতে পারে। রংফুল কনফাইনমেন্ট কাউকে যদি কোথাও আটকে রাখা হয়। এর মধ্যে আবার আছে যে যদি কাউকে কোনো
ইল্লিগাল কাজ করার জন্য অথবা মুক্তিপণের জন্য আটকে রাখে তাহলে সেটা আছে। আর কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন বেসিকলি কিন্তু একই জিনিসই, বাট কিডন্যাপিং কে আমরা দুটো ভাগে দেখি। একটা হচ্ছে যে কাউকে কিডন্যাপ করে বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা কাউকে তার লফুল গার্ডিয়ানের কাছ থেকে কিডন্যাপ করা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা আছে, যেটা বোধহয় এখনকার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হবে, সেটা হচ্ছে অ্যাবডাকশন, যে কেউ যদি কাউকে আটকে রাখে। তো আইনের চোখে বলতে গেলে এই 4টা অফেন্সের মধ্যেই আমাদেরকে এই গুম শব্দটাকে হয়তো নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই গুম শব্দটিকে অ্যাবডাকশনের সাথে তুলনা করতে পারি, মোটামুটি অপহরণ। অপহরণ অনেক সময় এমন হয় যে কাউকে অপহরণ করা হচ্ছে, এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা ফিরে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ব্যাপারটিতে আমাদের প্রচলিত আইন কি বলছে? আচ্ছা, আমাদের প্রচলিত আইন যেটা, যদি এখানে যদি আমি যে রংফুল কনফাইনমেন্টে আবার একটু ফেরত যাই, সেখানে দুটো ভাগ আছে। যে একটা 3 দিনের মধ্যে যদি ফেরত পাওয়া যায় তাহলে তার শাস্তি একরকমের হয়, আর 10 দিনের বেশি তো যদি না পাওয়া যায় তার শাস্তি অন্যরকম হয়। কিন্তু সেগুলো হচ্ছে কনফাইনমেন্ট, যেটাকে বলা যায় যে আটক করে রাখা। বাট অপহরণের বেলায় এসে যদি কাউকে, যাকে অপহরণ করা হয়েছে, তাকে যদি আর কখনো ফেরত না পাওয়া যায় এবং তার ডেড বডিও যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এটা আমাদের প্রচলিত আইনে যে সেকশন 364 আছে পেনাল কোডের, যে রংফুল অ্যাবডাকশন উইথ ইন্টেন্ট টু মার্ডার, সেটার আন্ডারে নিয়ে যেতে পারবো যদি শুধুমাত্র ডেড বডিটা পাওয়া যায় বা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় যে মারা গিয়েছেন। যেমন ওই যে কিছুদিন আগে, বছর 2 আগে, জামালউদ্দিন সাহেব চিটাগাংয়ের, ওনাকে অ্যাবডাকশন করা হয়েছে। তারপরে অনেক দিন ধরে জিনিসটা গড়াতে গড়াতে কদিন আগে বোধহয় ওনার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরে সেটাকে টেস্ট করে দেখা গেছে এটা ওনার মৃতদেহ। তো তখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে রংফুল অ্যাবডাকশন উইথ ইন্টেন্ট টু মার্ডার, এটার কেস শুরু হয়েছে। কিন্তু যদি ডেড বডিও না পাওয়া যায় বা তার কোনো খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র রংফুল অ্যাবডাকশনের মধ্যেই থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যাচ্ছে যে উনি মারা গিয়েছেন। কিন্তু এর কি কোনো সময় সীমা থাকবে না? আমরা কতদিন ধরে নিব যে সে আটক আছে? এইখানে যেটা একটা আইনের মধ্যে একটা ছোট বোধহয় ফাঁক থেকে গেছে, যে মৃত বলে কাউকে যদি ঘোষণা করতে হয় তাহলে অ্যাটলিস্ট 5 বছর তার কোনো খোঁজ খবর কেউ পাবে না। তার যাদের কাছে, যারা তার খোঁজ জানার কথা ছিল, তার নিয়ারেস্ট ফ্যামিলি ভাই, সেটা যদি হয় ততদিন পর্যন্ত কিন্তু আমরা ধরে নেব যে তিনি হয়তো বেঁচেই আছেন। আচ্ছা, অর্থাৎ যদি সুনির্দিষ্টভাবে এক্স্যাক্টলি অপহরণ করার পরে 5 বছরের জন্য যদি আমরা ডেড বডি না পাই, তাহলে তাকে ধরে নিতে হবে যে তিনি তখনও বেঁচে আছেন। কিন্তু যদি তারপরেও না পাওয়া যায়, তখন তাকে লিগ্যালি ডেড বলা হয়। ঠিক এটার উল্টো দিকে আরেকটা বলি, যে গত কদিন আগে দেখা গিয়েছিল যে কোনো একটা গ্রামের, বোধহয় পাবনার দিকের কোনো একটা গ্রামে একজনকে মেরে ফেলা হয়েছিল বলে 10 বছর আগে কেস হয়েছিল। সেটা হয়ে সবার শাস্তি হয়ে গেল, অপহরণ করে খুনের জন্য তারা জেলে আছেন। 7 বছর পরে বার হলো যে সে অন্য একটা গ্রামে এদেরকে ফাঁসানোর জন্য লুকিয়েছিল। আচ্ছা, সো উল্টো দিকটাও আছে, সেটাও সম্ভব যে অনেকেই হয়তো ইচ্ছা করে লুকিয়ে থাকছেন, থেকে তারপরে অনেকদিন পরে বার হচ্ছে যে ওখানে একটা আলাদা পরিচয় নিয়ে ওখানে লুকিয়েছিলেন। সো দুটো দিকই আছে এখানে, যে 5 বছর পর্যন্ত যেমন আমাদেরকে ওয়েট করতে হবে যে বিফোর ডিক্লেয়ারিং যে উনি মারা গেছেন, আবার দেখা যাচ্ছে যে 5 বছর পরেও হয়তো কেউ আবার জীবিত হয়ে ফিরত চলে আসছেন। এখন সে আসলে অপহরণ হয়েছে নাকি সে নিজে লুকিয়েছে, এটা বোঝাও তো কঠিন। এটা অসম্ভব কঠিন একটা ব্যাপার। এটা পুরোটাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে চলে যাচ্ছে। পুলিশ যদি খুঁজে বার করতে পারেন, র্যাব যদি খুঁজে বার করতে পারেন, আর যদি ওনারা ফেল করেন, তাহলে তো সাধারণ মানুষ নিজেরা যদি কেউ খুঁজে বার করতে পারে, তাছাড়া তো আর এটা সম্ভবপর নয়। আচ্ছা, যদি সম্ভব হয় প্রমাণ করা, তখন সে কি ধরনের, মানে অপহরণ হয়েছে সেটা যদি প্রমাণ হয়, তাহলে সে কি ধরনের শাস্তি পেতে? এখানে বিভিন্ন রকমের শাস্তির ব্যাপার আছে। একটা হচ্ছে যে অপহরণ, শুধু অপহরণ করে যদি মুক্তিপণ চাওয়া হয় বা কোনো কিছু চাওয়া হয়, তাহলে সেটাতে 7 বছরের কারাদণ্ড হচ্ছে সর্বোচ্চ শাস্তি, এবং এর সাথে ফাইনও হতে পারে। আর যদি উইথ ইন্টেন্ট টু মার্ডার, মার্ডার শব্দটা যখনই চলে আসে তখনই ওটা আরেকটু গুরুতর হয়ে যায়, তখন সেটা হচ্ছে 10 বছরের জন্য কারাদণ্ড এবং তার সাথে ফাইনও করা যেতে পারে। বাট আমার নিজের ব্যক্তিগত ধারণা যে এইগুলো তো ডেটারেন্ট পানিশমেন্ট হিসেবে আছে, যাতে লোকজন এটা দেখে আর ভয় না করে। 7 বছর 10 বছর হয়তো আসলে এখন আর খুব একটা কার্যকরী হচ্ছে না, কারণ আলটিমেটলি 7 বছর হলেও পুরো সময়টা তাদেরকে জেলে থাকতে হয় না, অনেক সময় আগে বেরিয়ে আসছেন। তো এই শাস্তিগুলোকে হয়তো আরেকটু কঠোর হতে হবে, যাতে অন্যান্যরা এরপরে আর ওই অপরাধটা করতে। আসলে এটা তো সর্বোচ্চ 7 বছর, কতটুকু শাস্তি দেয়া হবে সেটা আসলে কোর্টের উপরে ডিপেন্ড করে, অনেকখানি ডিপেন্ড করে, নট মোর দ্যান অর নট লেস দ্যান, সেটার উপরও বেস করেই হচ্ছে। সো 7 ইয়ার্স বা 10 ইয়ার্স যেটাই থাকুক না কেন, সর্বোচ্চ আসলে সবসময় সর্বোচ্চ শাস্তিও দেওয়া হয় না,
এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও সর্বোচ্চ সময় তো তারা জেলে থাকছেন না, হয়তো আইনের কোনো ফাঁক দিয়ে বেরিয়ে আসছেন, অথবা ওই আইন জেলের নিজের নিয়ম আছে যে 7 বছরটা হয়তো 4 বছরই শেষ করে চলে আসছেন। তো শাস্তিগুলোকে বোধহয় আরেকটু যদি কঠোর করা হতো তাহলে এইসব অপরাধগুলো একটু কম হতো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি বিরতি নেব, ফিরে এসে আবার আইনের চোখে।